মাহবুবের নিতু লেখিকা ত্রিধানিকা পর্ব 23। দেখুন, আমি আপনার গুণ বিচার করতে বসিনি। এত ফাঁকা সময় আমার হাতে নেও। আপনার মা বারবার করে আমার মতামত জানতে চাইলেন, তাই জাস্ট মতামত দিয়েছি। তোর মতামত শুনে আমি এত খুশি হয়েছি, সঙ্গে সঙ্গে চোখে পানি চলে এসেছে। চোখের পানির জোয়ারে ভাসতে ভাসতে এখন তোদের বাড়ি চলে এসেছি। নিচে নাম, দরজা খোল। মানে হলো আমি বিষ হাতে দাঁড়িয়ে আছি, তুই একটু নিচে আসবি, বিষটা আমার মুখে ঢেলে দিবি। একেবারে ঝুপ্পুর করে ঢালবি না, থেমে থেমে ঢালবি। বিষ গলায় বেঁধে গেলে তো সমস্যা। সব থেকে ভালো হয় 3 বারে ঢাললে। ব্যাস, আমি আরামসে বিষ খেয়ে তোকে ধন্যবাদ বলে চলে যাব। আমার হাতে বিষ খেতে হবে কেন? বিয়েতে মানা করে আমাকে তো মানসিকভাবে মেরেই ফেলেছিস। এবার আয়, নিজ হাতে শরীরটা মেরে দিয়ে যা। দাফন কাফনের পর না হয় কাঁথা মুড়িয়ে আরাম করে ঘুমোবি। কুলখানির ঝামেলা তো আর তোকে পাবে না। মা আছে, মাই সবটা সামলাবে। মা তরকারি করবে 7 পদ, খাওয়ার পরে মিষ্টি করবে 7 রকমের। আমি মায়ের কাছে 7 রাজার ধন কিনা? মাহবুব ভাই শুনুন, আমি বাচ্চা মেয়ে নই। এইসব বাচ্চা বাচ্চা খেলা আমার সঙ্গে খেলতে আসবেন না। বিষ খাওয়ার এতই যদি দরকার হয় আপনি নিজেই খান না। নিজের হাতে খেলে আত্মহত্যা হবে, এই জন্য খেতে পারছি না। একটু কষ্ট করে এসে বিষটা খাইয়ে দে, আমি চুপচাপ চলে যাব। কাফনের কাপড় আমি ব্যাগে করে নিয়েই এসেছি। কবরটা একটু খুঁড়িয়ে দিস লোক দিয়ে। টাকা পয়সা খরচাপাতিও আমার ওয়ালেট থেকে করিস। আমি পারবো না মাহবুব ভাই, আপনার বিষ আপনি নিজে খান। পারবি না কেন? ও, গলা কাটতে মন চাইছে তোর? কেন রে, গলা কেটে রক্ত দিয়ে গোসল করবি তাই না? এদেশের সব থেকে বেশি ক্ষতি কারা করছে জানিস? তোর মতো মেয়েরা। দেশের তাজা তরুণদের রক্ত দেশের জন্য না দিয়ে নিজের জন্য। নিতু ফোন রেখে দিল। আনন্দে তার মন ভরে গেল। তার মানে নিতুর কথা শুনে ফুপি মাহবুব ভাইয়ের বিয়েটা ভেঙে দিয়েছেন। বেশ হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে বাদর ছানার। মাহবুব সঙ্গে সঙ্গে মেসেজ পাঠালো, তোর বড় চাচাকে ফোন করে বলে দে তুই আমাকে বিষ খাওয়াতে পারবি না, তিনি যাতে তোর হয়ে খাইয়ে দেয়। খুনটার পুরোটাই তোদের লোকই করুক, আমার খুনের ক্রেডিটটা তোর পরিবারেই থাকলো। নিতু মোবাইল ফোনটা সুইচ অফ করে দিল। সকাল সকাল প্রলাপ শুনবার মনে হয় না। ফোন অফ করেও রক্ষা হলো না। কিছুক্ষণ পরে মাহবুব নিতুর দরজায় নক করতে লাগলো। নিতু ভেতর থেকে জবাব দিল, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি কথা বলতে পারবো না এখন। ঘুম শেষ হয়নি আমার। তুই সত্যি কথা বলতে পারবি না? না। দেখ, কথাগুলো কিন্তু তোর জন্য জরুরি। আমি যতদূর জানি আপনার সঙ্গে আমার কোনো জরুরি কথা নেই মাহবুব ভাই। সত্যিই নেই? না। পরে আমায় দোষ দিতে পারবি না কিন্তু। আমি কখনোই কোনো ব্যাপারে আপনাকে দোষ দেব না। কোনো ব্যাপার নয় নিতু, এটা তো জীবনের সব থেকে সিরিয়াস ব্যাপার। দরজাটা একটু খোল, পরে কিন্তু আমায় বলতে পারবি না আপনি কেন এমন করলেন। নিতু, নিতু। নিতু জবাব দিল না। কথা বাড়াতেই ইচ্ছা করছে না। দিনের শুরু ঝগড়া দিয়ে হোক, সে চায় না। মাহবুব দরজার বাইরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। নিতু দরজা খুলল না। মাহবুব ফিসফিস করে বলল, আজ আমি নিশ্চিত হয়ে গেছি নিতু, তুই আমাকে একদম পছন্দ করিস না, একদম না। তবু আমি তো করি। তোর ওপর আমার ভরসা না থাকলেও আমার নিজের অনুভূতি এবং সাহসকে আমি 100 ভাগ ভরসা করি। আমি তোকে আমাকে পছন্দ করিয়েই ছাড়বো। নাস্তার টেবিলে এসে নিতু মোটামুটি বিশেষ রকমের একটা চমক পেল। নাস্তার প্লেটে খাবারের বদলে কাগজের খাম রাখা। এত বিস্মিত হওয়ার কিছু নেই মামনি, অফিসিয়াল কিছু নয়। একই বাড়িতে থেকে চিঠি, ইস কি অদ্ভুত। রুবার আগে স্বরে বলল, তোকে এমনি কথা বলতে সবাই ভয় পায়, তাই চিঠি লিখেছে। আমি ভয় পাই না, তাই আমি কোনো চিঠি ফিঠি লিখিনি। ভয় পাই? অফকোর্স ভয় পাই। আমার তো মনে হচ্ছে তুই ভয়ের পরিমাণ আর সম্পর্কের দূরত্ব যেভাবে বাড়াচ্ছিস, 2 দিন পর তোর সঙ্গে আর সরাসরি কেউ কথাই বলবে না। চিঠিপত্র চালাচালি করে যোগাযোগ রাখতে হবে। সেই জন্য সবাই আগে থেকে অভ্যেস করছে। আমি ভেবে রেখেছি সেরকম হলে আমি তোর সঙ্গে কোনো যোগাযোগই রাখবো না। নিতু মায়ের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মা, মানুষ হিংস্র প্রাণীকে ভয় পায়। আমিও কি হিংস্র হয়ে গেছি তোমাদের কাছে? সালমা জবাব দিলেন না। কথা বলছো না কেন মা? রুবা আপা কেন এমন করে বলছে? আমি কি করেছি মা? কি করেছিস নিজেই ভেবে দেখ না। এত কঠিন করে কেন কথা বলছো মা? তোমরা সবাই মিলে কেন আমায় পর করে দিচ্ছ? রুবা মলিন মুখে বলল,
তুই না কেমন হয়ে গেছিস নিতু? নিতু ঠোঁট কামড়ে বলল, আমি এত খারাপ হয়ে গেছি তোমাদের কাছে? আসার পর থেকেই সবাই আমার কর্নার করে রাখছো কেন মা? সালমা নরম গলায় বললেন, তোকে একটু বকাঝকা করি তার মানে কি ভালোবাসি না? বরং তুই আমাদের কাছে কি এটা তুই কখনোই বুঝিসনি, আর বুঝবিও না। আফরোজা কথা থামালেন। কে বলল বুঝবে না? আমাদের নিতু মামুনির যখন একটা টুকটুকে বাবু হবে তখন ঠিক বুঝবে। সন্তান, মা, স্নেহ এই শব্দগুলোর সঙ্গে বলে বলে পরিচয় করানো যায় না কাউকে। বিষয়গুলো বর্ণনার নয় সালমা, শুধু অনুভবের। আমাদের নিতু মামুনিও একসময় ঠিক বুঝবে। নিতু ঠোঁট কামড়ে কান্না আটকালো। সোভান সাহেব মমতা ভরা কণ্ঠে বললেন, বাবা মা সবসময় সন্তানের ভালো চায়, ঠিক কতটা ভালো চায় এটা কখনোই বোঝাবার নয়। বলে বোঝানো তো যায়ই না, এমনকি সারা জীবন পাশে থেকেও বোঝানো যায় না। নিতু ধরে আসা গলায় বলল, আমার হঠাৎ করে কেন মনে হচ্ছে আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছি এত? রুবা ধমকে উঠল নিতুকে। তুই বুঝবি কি করে? তুই তো এখন আমাদের কাউকে ভালোই বাসিস না। আমি পাগল পাগল হয়ে ছুটে এলাম দেশে সবাইকে নিয়ে আনন্দ করব বলে, না সেখানে তুই যন্ত্রের মতো 9টা 6টা অফিস করছিস, কাজ করছিস সারাক্ষণ, কাউকে 1 মিনিটও সময় দিচ্ছিস না। নিতু বসা থেকে দাঁড়িয়ে পড়ল। রুবা কাঁদতেই থাকলো। মা, ছোট মা, আমরা সবাই আমাদের আগের নিতুকে কত মিস করি জানিস? আমাদের সেই অবুঝ নিতুই ভালো ছিল। এমন জ্ঞানী জ্ঞানী নিতু চাই না আমাদের, এমন কঠিন আর রোবট নিতু চাই না। আমাদের আগের নিতুটা চাই, যে এত অফিসিয়াল ভাষায় কথা বলে না। নিতু জায়গা থেকে উঠে গিয়ে রূপাকে জড়িয়ে ধরল। তার নিজেরও কান্না পাচ্ছে। আসলেই তো, শক্ত হতে গিয়ে নিতু তো সত্যিই সবার থেকে দূরে সরে গেছে। শুধু একটা মানুষের সঙ্গে জেদ করে নিতু নিজেকে বদলে ফেলে সবাইকে কষ্ট দিচ্ছে। এতটা দিন সে এই এত দূর ভিনদেশ কেন পড়েছিল? শুধু একটা মানুষকে ভুলে থাকতে, নিজেকে শক্ত করতে গিয়েছিল সে। অথচ সে ভুলেই গিয়েছিল এর মধ্যে কি দারুণ একটি পরিবারকে সে অনেকখানি কষ্ট দিয়ে ফেলেছে। মানুষগুলো এত কষ্ট পাচ্ছে তার জন্য। আহারে! নিতু ভেজা গলায় বলল, আমার খুব ভুল হয়ে গেছে আপা, তুমি একদম আমাকে ক্ষমা করবে না আপা। এক্ষুনি কান মলে দাও তো, এক্ষুনি দাও। ছি, আমি এত খারাপ? সালমা জড়িয়ে ধরলেন দুজনকে। আমার টলমলে মেয়েটা এমন পাথর হয়ে কেন গেল? ফুলের মতো মেয়েটা এমন হাসতে কেন ভুলে গেল? সবসময় একটা কঠিন মুখোশ পরে আছে, মেপে মেপে হাসতে, মেপে মেপে কথা বলছে। ভুলে গেছে আমরা যে ওর ফিরে আসার জন্য অপেক্ষা করছি। তবে এমন ফর্মাল নিতুর ফিরে আসার জন্য আমরা অপেক্ষায় ছিলাম না। আফরোজা স্নেহে ভিজে আসা গলায় বললেন, আমি তো জানি তুমি খুব তাড়াতাড়ি আমাদের নিতু হয়ে যাবে। সোভান সাহেব চোখ মুছতে মুছতে বললেন, এরকম কান্নাকাটি করলে তো আমার নাস্তা খাওয়াই হবে না, কত খিদে লেগে আছে। নিতু চোখ মুছে এসে নিজের জায়গায় বসলো। তোমরা সবাই আমার উপর এত অভিমান জমিয়ে রেখেছ, আমি তো ভাবতেই পারছি না। তোমরা আমার থেকে এই কথাগুলো লুকিয়েছিলে? বড় চাচা আপনিও? লুকালাম আর কই, এই যে বলে দিলাম। এখন আমাদের অভিমান গলাতে তুমি কি করো সেটাই দেখার বিষয়। নিতু হাসবার চেষ্টা করলো। কিছুই করব না, শুধু আজ আমি অফিস যাচ্ছি না এবং কথা দিচ্ছি আমি আপনাদের সবাইকে খুব খুব জ্বালাবো। আর রুবা আপা শোনো, আজ রাতে আমি তোমার ঘরে শিফট করব এবং সারা রাত কথা বলে বলে তোমার কান ঝালাপালা করব। রুবা ভেজা চোখে হেসে ফেলল। আমার মন কিন্তু এত সহজে গলবে না, আরও অনেক কিছু চাই আমার। আচ্ছা ঠিক আছে, আরও অনেক কিছুও পাবে। চাচা, আমি বরং এক কাজ করি, আগে চিঠি পড়ে নিই, না হলে এক্সাইটমেন্টে নাস্তা গিলতে পারবো না, গলায় বেঁধে যাবে। নিতু চিঠি হাতে উঠে দাঁড়ালো। চলে যেতে গিয়েও সিঁড়ির ধার থেকে ফিরে এলো। সালমাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি দুঃখিত মা, ভীষণ দুঃখিত। আমি বুঝতেই পারিনি এত কষ্ট দিয়ে ফেলছি তোমাদের সবাইকে। ঘরে এসে নিতু দুরু দুরু বুকে চিঠি খুলল। চিঠিটা রুবা আপার লেখা। রুবা আপা তাহলে মিথ্যে করে বলেছিল চিঠি লেখেনি? নিতু, মাহবুবটা সকালে এলো, তুই দরজা খুললি না। সেদিন রাতেও খুলিসনি কেন রে? তোর দরজা কি ওর জন্য চিরতরে বন্ধ করে দিয়েছিস? কি এত দুশ্মনী তোর মাহবুবের সঙ্গে? আমরা সবাই ওকে এত পছন্দ করি, এত ভালোবাসি, অথচ তুই ওকে দেখতেই পারিস না।
তোর কি ক্ষতি করেছে মাহবুব? তুই কি ভেবেছিস মানুষের মুখের ওপর কথা বললেই তুই জিতে যাবি? শোন, জিতে যাওয়া এত সহজ না। জিততে হলে যেটা লাগে সেটা হলো বুদ্ধি। আমার তো ধারণা তোর বুদ্ধির যে সাইডটা আছে না, সেটা ভর্তি হয়ে আছে বোকামো দিয়ে। বুদ্ধিটা আর জায়গায় পায়নি সেখানে, বোকামোর মিছিলে বুদ্ধি তলিয়ে গেছে একেবারে। না হলে এমন সোনার ছেলেকে কেউ এমন দরজা থেকে তাড়িয়ে দেয়? এমন ভালো মানুষকে কেউ কষ্ট দেয়? শোন, তুই বোকা হলেও আমরা তো আর বোকা না। আমরা তো আর তোকে যার তার হাতে ছাড়তে পারি না। আমরা তোর জন্য এই সোনার ছেলেকেই বেছেছি। কথাবার্তা বলা শেষ। এখন তুই বাবাকে হ্যাঁ বললেই বিয়ে। তোকে মাহবুবকেই বিয়ে করতে হবে এবং মাহবুবকেও তোকেই বিয়ে করতে হবে। এর বাইরে তোদের দুজনের কোনো অপশন নেই। যদি মাহবুব ছাড়া আর কারো কথা ভেবে থাকিস তাহলে আমি বলবো তোর বিয়ে করবার কোনো দরকার নেই। তারপরও তোর জীবন, তোর ইচ্ছে। যদি মাহবুব ছাড়া অন্য কাউকে বিয়ে করিস তাহলে আমাদের কাউকে তোর পাশে আর কোনো দিনই পাবি না। এমনিতেও যে নিতু আমাদের হাতছাড়া হয়ে গেছে সে নিতু আমাদের চাই না। বিকেলের মধ্যে মন ঠিক করবি। তোর উত্তর যদি না হয় তাহলে তোর আমার সম্পর্ক এই চিঠিতেই শেষ। যদি হ্যাঁ হয়, আমার সন্তান তোকে খালামণি নয় মামানি ডাকবে। তোর মা কিন্তু বলেই দিয়েছে মাহবুব ছাড়া অন্য কাউকে তিনি জামাই চানই না। দরকার নেই তার আর কাউকে। আরেকটা কথা, এই শক্ত শক্ত হয়ে থাকাটা ছাড় না নিতু, এটা তোকে মানাচ্ছে না। ইতি তোর মিথ্যাবাদী রুবা আপা। বিশেষ দ্রষ্টব্য, মাহবুবকে আমরা খুব ভালোবাসি কারণ সে ভালো। তোকে আমরা আরও বেশি ভালোবাসি কারণ তুই বোকা। তোদের দুজনের যেন খুব মিষ্টি একটা সংসার হয়। তার মানে সেদিন শাহিদা ফুপি নিতুকে বিয়ের কথা বলতে এসেছিলেন, আর নিতু কিনা ভুল বুঝে। নিতু তখনই ফোন করলো মাহবুব ভাইকে। ফোন রিসিভ হলো না। বেশ কিছুক্ষণ পর মেসেজ এলো, তুই বাড়িতে আগে কথা বলে নে নিতু, তোর বাড়ি থেকে আমায় বললে তারপরই আমি তোর সঙ্গে কথা বলবো। নিতু সঙ্গে সঙ্গেই মেসেজ পাঠালো, বাড়িতে কথা বলার কিছু নেই, আমি আমার কথার দায়িত্ব নিতে জানি, আপনি কথা বলতে পারবেন কি না দেখুন। মেসেজের কোনো রিপ্লাই এলো না, ফোনও এলো না। অপেক্ষা করতে করতে নিতুর মাথা ধরে গেল। নিতু বেশ অনেকক্ষণ ধরে গোসল করলো, অনেক বেলা পর্যন্ত কিছু খেলো না। সারাটা দিন নিতুর বদ্ধ ঘরেই কাটলো। জীবনের এত বড় ডিসিশনটাতে সবাইকে পাশে পেয়েও কেন নিতু নিজেকে এত একা মনে হচ্ছে? কেন? নিতু দরজায় উকি দিয়ে বলল, আসবো চাচা? এসো। সোভান সাহেব কাজ করছিলেন, নিতুকে দেখে ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিলেন। নিতু বাধা দিল, বন্ধ করতে হবে না চাচা, আমার একটু সময় লাগবে না। সোভান সাহেব নিতুকে কাছে ডেকে বসালেন। এখন বুঝি চাচার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে না? নিতু কাটকাট গলায় বলল, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। সোভান সাহেব বেশ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, তুমি কি মাহবুবের সঙ্গে একবার কথা বলবে? ওনার সঙ্গে কথা বলার তো কিছু নেই চাচা। সোভান সাহেব নিতুর মাথায় হাত রাখলেন। নিতু ঠোঁট কামড়ে কান্না আটকালো। মাহবুবকে একদম পছন্দ নয় বুঝি? নিতু কান্না কান্না স্বরে বলল, আমি শুধু আপনাদের ভালোবাসি বলে বিয়েতে রাজি হয়েছি, আর একটাও কারণ নেই কিন্তু বিয়ে করবার। কেন এত অপছন্দ? পছন্দের কোনো কারণ নেই চাচা, তিনি খুব খারাপ, খুব। বিয়ের কথা শুনে এত মন খারাপ হওয়া কোণে বোধহয় পৃথিবীতে আমি একাই। সোভান সাহেব কিছুক্ষণ চুপচাপ নিতুর মাথায় হাত বুলিয়ে গেলেন। নিতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো বেশ অনেকক্ষণ। মাগো, একটা গল্প শুনবে? নিতু না সূচক মাথা নাড়ল এবং পরক্ষণে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সোভান সাহেব নড়ে চড়ে বসলেন। অনেক দিন আগের কথা, একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়ছে 3rd ইয়ারে। সে সময় হঠাৎ করেই তার মা মারা গেলেন। এর কিছুদিন পরে মেয়েটির বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। একা মেয়েকে কে দেখবে? বাবা ঠিক করলেন মেয়েকে বিয়ে দিয়ে দেবেন। মেয়ে তো একরোখা, সে কিছুতেই বিয়ে করবে না। মেয়েটির বাবা ছেলের পছন্দ করে ফেললেন। মেয়েটি তখন ছেলেটিকে চিঠি লিখে পাঠালো, আমার বাবা আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিল, আমি এতটা দুঃখ পেতাম না। তারপরেও যেহেতু বাবার জন্য আপনাকে বিয়ে করতে হচ্ছে, শুধু মনে রাখবেন আমি আপনাকে কোনোদিন ভালোবাসবো না, কোনোদিন না। ছেলেটি তো চিঠি পড়ে নার্ভাস হয়ে গেল খুব। সে তার বাবাকে গিয়ে বলল, বাবা, কোনো মেয়ের মনের বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করতে পারবো না। ব্যাস, বিয়ে বন্ধ হয়ে গেল। বিয়ে হলো না? হলো না। আর তার আরও অনেক দিন পরের কথা, সেই ছেলেটির তখন আরেক জায়গায় বিয়ে ঠিকঠাক হলো, কিন্তু বিয়ের দিন সকালে
ছেলেটির হঠাৎ করে শরীর খারাপ করলো, খুব হাসপাতালে ভর্তি করা হলো। পাত্রীপক্ষ জানালো এই বিয়ে হবে না, বিয়ে ভেঙে গেল। ছেলেটির বাড়ির সবার মন খারাপ। সেই সময় একটা কাকতালীয় ব্যাপার ঘটলো। ওই মেয়েটি যার সঙ্গে আগে বিয়ে ভেঙে গিয়েছিল সে তখন ওই হাসপাতালেই তার বাবাকে নিয়েছিল। সে ছেলেটির অসুস্থতা শুনে দেখা করতে ছুটে এলো। এর মধ্যে ডক্টর জানালেন ছেলেটির একটা অপারেশন করতে হবে। মেয়েটি তখন কি করলো জানো? সবাইকে অবাক করে দিয়ে বলল, আমি এই অসুস্থ মানুষটাকে বিয়ে করতে চাই। অপারেশন হলো না? হলো তো, কিন্তু তার আগে তাদের বিয়ে হলো। সবাই তো অবাক, যে বিয়ে একবার সবাই মিলে বন্ধ করলো সেই বিয়েটাই কিনা শেষ অবধি হলো, তাও আবার হাসপাতালে। আর ঠিক করা বিয়েটাই ভেঙে গেল। এটা কার গল্প চাচা? সোভান সাহেব চোখ মুছলেন। তুমি কি মেয়েটির সেই চিঠিটা দেখতে চাও? নিতু কাঁদতে কাঁদতে বলল, অবশ্যই দেখতে চাই চাচা, অবশ্যই। সোভান সাহেব লকার খুলে চিঠি বের করলেন। নিতু চিঠি হাতে নিয়ে অবাক। বড় চাচির? ও মাই গড! ইস, এই বিয়েটা না হলে এত ভালো চাচিকে তো পেতামই না। মাগো, সেজন্যই তো বলছি বিয়েটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এই যে আজ তুমি মাহবুবকে বিয়ে করতে চাইছো না, এমনও তো হতে পারে অনেক দিন পর তোমার মনে হতে পারে ইস, বিয়েটা করলেই হতো। মাগো, আমরা সবাই ভাবছি এটা তোমাদের জন্য ভালো হবে, আর তোমাদের জোড়া যদি না মেলানো থাকে বিয়ের দিনও বিয়েটা ভেঙে যেতে পারে। সম্পূর্ণ ব্যাপার আল্লাহ পাকের হাতে। নিতু মাথা নিচু করে মৃদু স্বরে বলল, বিয়ে নিয়ে আমার আর কোনো কথা নেই চাচা, আপনাদের যেমন ভালো মনে হয় তেমনই করেই করুন।